আলাইকুম ওরহমতুল্লাহ। আমি ভাদাইমা আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওটা মানে এটাও আবেগঘন একটা ভিডিও। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সেই ভিডিওটা কি, তো সেটা হচ্ছে যে বর্তমান অবস্থায় আমি এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি যেটা শুধু আমার মতন যারা বেকার আছেন শুধু তারাই বুঝবেন আমার ভিতরের ফিলিংসটা কি। আমি ঘরের ভিতরেও শান্তিতে নেই, ঘরের বাহিরেও শান্তিতে নেই। যেথায় যাব সেথায় আমার মানে অদৃশ্য এক শক্তি আমাকে টেনে হিচড়ে আঁকড়ে ধরে। ঘরের ভিতরে মানে আমি বেকার, এই জন্য আমাকে নিয়ে কত সমালোচনা। ঘরের বাহিরে আমি উদাহরণস্বরূপ, আমাকে মানুষ উদাহরণ হিসাবে দৃষ্টান্ত, যেটাকে দৃষ্টান্ত বলে, সেই দৃষ্টান্ত দেখাচ্ছে যে পড়াশোনা করে এই ছেলেটা দেখো কি বেকার। তো গ্রামের মানুষ, আমি গ্রামেই থাকি এখন। শহরে থেকে জীবন পরিচালনা করব সেই অর্থনৈতিক মানে সামর্থ্য আমার নেই যে আমি ঢাকা অথবা চট্টগ্রামে বা ভালো কোনো শহরে বসবাস করতে পারবো। তো যাই হোক, তো আজকে আমি এমন একটা বিষয় শেয়ার করব আপনাদের সাথে, মানে যেটা একটা শুধু বেকারই এই কষ্টটা বুঝবে, এছাড়া আর কেউ বুঝবে না। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো ভালো চাকরিতে করেছি, না মানে আবেদন করেছিলাম, যেগুলো বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের চাকরি বলে, জব বলে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। তো চাকরির আবেদন করেছি, পরীক্ষায় অংশগ্রহণ করেছি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, অনেক সময় ব্যর্থ হয়েছি, আবার কিছু জায়গায় কিছুটা সফলতার আমি মুখও দেখেছিলাম, কিন্তু যেই চূড়ান্ত সফলতা সেটা আমি দেখি নাই। তো আজকের ভিডিও সেটা নয়। আজকের ভিডিও হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু আমি কখনোই টিউশনি করে আমার মানে খরচ যেটা, সেই খরচ আমি বহন করিনি। আমি কখনোই টিউশনিতে অভ্যস্ত ছিলাম না। আমি টিউশনি পছন্দ করতাম না, একেবারেই না। আমি কায়িক শ্রম করতাম। আমি স্টুডেন্ট থাকা অবস্থায় আমি পার্ট টাইম জব করেছি, কিন্তু আমি টিউশনি করিনি। টিউশনি না করার পিছনে আমার একটা সবচেয়ে বড় যুক্তি ছিল এটাই, যে টিউশনি করে আমি দেশের কি উন্নয়ন করব। এর চেয়ে ভালো আমি যদি কোনো উৎপাদনমুখী কাজের সাথে যুক্ত থাকি, তাহলে আমি এবং আমার রাষ্ট্র দুটোই উপকৃত হবে। এবং পড়াশোনার শেষে আমি যদি কোনো চাকরি না পাই আমার পছন্দ মতো, তারপরেও আমি কি হব, মানে ওই কাজটা চালিয়ে যেতে পারবো। তাই আমি টিউশনি করাইনি। এটা ছিল সবচেয়ে একটা বড় কারণ। আর দ্বিতীয় কারণটা ছিল যে পড়াশোনা করবে আরেকজনের সন্তান, কিন্তু চিন্তিত হতে হবে আমাকে। কেন? যে আমি তার সন্তানকে পড়াশোনা করিয়েছি, কেমন করিয়েছি, এটার জন্য আমাকে দায়বদ্ধ থাকতে হবে। কারণ সে আমাকে 4,000 5,000 টাকা দিবে, কেউ আরও কম দিবে বা কেউ আরও বেশি দিবে, সেটা হচ্ছে ডিমান্ড। যাই হোক, তো আমি তার সন্তানকে পড়াশোনা করিয়ে তার সন্তানের দায়িত্ব সব আমার থাকবে। স্টুডেন্টটা পাশ করলো কি না, না ফেল করেছে, সব চিন্তা মাথায়। পরীক্ষা আগে এক চিন্তা, পরীক্ষার পরে আরেক চিন্তা, রেজাল্টের সময় আরেক চিন্তা। আয় হ্যাঁ, যদি স্টুডেন্ট খারাপ করে তাহলে হয়তো বা আমার টিউশনিটা চলে যাবে, বদনাম হবে যে এই টিচারটা, এই শিক্ষকটা, এই ছেলেটা পড়াইতে জানে না, এই সে আর কত ধরনের বদনাম হবে। আবার টিউশনিতে যদি একদিন কোনো কারণে মিস হয়, কথাবার্তা শুনতে হয়, আবার যদি একটু দেরি হয়, বিভিন্ন ধরনের আপনার সমস্যা থাকে। এই সবগুলো সমস্যা নিয়ে আমি কখনো টিউশনি করতাম না। যাই হোক, এখন যেহেতু আমি একেবারেই নিঃস্ব, একেবারেই শূন্য, আমার কাছে কোনো চাকরি নেই, আমি কোনো আয় করতে পারছি না, আমি না পারছি একেবারেই মানে অন্য মানে যেগুলো আমি করিনি এতদিন সেই কাজগুলো করতে, আর না পারছি ভালো কোনো জব খুঁজে নিতে। কেননা আমি জব খুঁজলে তো হবে না, আমাকে জব তার যোগ্য মনে করতে হবে, তাহলেই আমি কাজ করতে পারবো। তো যাই হোক, আমি আমার পছন্দ মতো কাজ খুঁজে পাচ্ছি না। আবার যাদের কাছে কাজ আছে তারা হয়তো আমাকে পছন্দ করছে না, তাদের উপযুক্ত মনে করছে না। তো আজকে আমি একটা ঘটনা বলি। আমি যেহেতু গ্রামে চলে আসছি, আমি বেকার, আমার দুঃখটা আরেকজন বেকার যিনি জব খুঁজছেন সে বুঝবে। আমি যখন গ্রামে হাঁটি,
বা ঘরের বাইরে যাই, তখন মানুষ বলে সে পড়াশোনা করেছে কিন্তু জীবনে কিছুই করতে পারেনি। এই যে একটা তকমা, এই যে একটা অপবাদ, সেই অপবাদ আমাকে দেয়া হয়। যদিও সেটা সরাসরি না বললেও যখনই আমার কানে আসে, ভেসে আসে, তখন আমি মানসিকভাবে মানে খুব বিপর্যস্ত হয়ে পড়ি, খুব কষ্ট লাগে। কি করব? কথা তো সত্য যে আমি তো কিছুই করতে পারি নাই। তো যাই হোক, আমি কি বলবো যে মানুষের কথা তো কানে না নিলে হবে না। আমি সমাজে বসবাস করি, মানুষ সামাজিক জীব, সব মিলে মানে একটা হতাশার মধ্যে আছে। তো আমি যেহেতু গ্রামে আছি, সেহেতু আমি নতুন করে জীবনে যেই সিদ্ধান্ত নিইনি, এখন সেটাই নিতে হচ্ছে বাধ্য হয়ে। তো দু একটা টিউশনি করে, তো সেই টিউশনি করতে গিয়ে আমার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। সেটা হচ্ছে স্টুডেন্ট পড়তে চায় না, যেহেতু আমার টাকারও প্রয়োজন, স্টুডেন্টকে ডেকে আমার কাছে নিয়ে আসতে হয়। অনেক খোঁজাখুঁজির পরে আমি কোনো স্টুডেন্ট পাই না। মানে এই একটা অবস্থা। মানে আমাকে স্টুডেন্টের পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে হয়, মানে পিছনে পিছনে ছুটতে হয়। তারা আসতে চায় না, কারণ আমি জানি তারা যদি না আসে আমি হয়তো বা ওই আমার চলার যে খরচটা সেটা পাবো না। আর গ্রামের টিউশনি তো বুঝিনি, 200-500 টাকা এই আর কি। তারপরে এটা এখন করাতে হচ্ছে জীবনের তাগিদে, যেহেতু আমারকে তো আর কেউ মানে খরচ জুগিয়ে দিবে না, যেটাই হোক। তো আমি একটি স্টুডেন্টকে পড়াই। তো তাদের পরীক্ষা, সারাদিন মাথায় চিন্তা আমার যে স্টুডেন্টটা কি লিখতে পারলো বা পারলো না। যদি ভালো কিছু লিখতে পারে তাহলে হয়তো বা এটার সুনামটা আমি পাবো, আর যদি ভালো কিছু লিখতে না পারে তাহলে এর বদনামটা আমাকে বয়ে বেড়াতে হবে। সেটা কি হবে, যে বলবে নিজে যেমন চাকরি বাকরি পায় না, আর যেসব স্টুডেন্টদেরকে পড়াশোনা করেছে তারাও ফেল করেছে। এই আর একটা অপবাদ কাঁধে আমার আসবে, এই জন্য আর কি আমি খুবই চিন্তিত। তো আজকে আমি খুবই মর্মাহত হয়েছি একটা বিষয় দেখে, যে আমি যেসব স্টুডেন্টগুলোকে পড়াই তারা তো অত্যন্ত ডামিশ। ডামিশ বললে হবে না, গর্ধবের চেয়ে বড় গর্ধব। গর্ধব স্কোয়ারও যদি বলেন তাও ভুল হবে। এত লো কোয়ালিটি স্টুডেন্ট, কিন্তু আমি ট্রাই করছি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, কিন্তু ওদের মানে উন্নতি হচ্ছে খুবই ধীর গতিতে। তো আমি যে স্টুডেন্টগুলোকে পড়াচ্ছি, আমি সময় পেয়েছি মাত্র 2 মাস। আর আপনারা তো জানেন বাংলাদেশের শিক্ষা বা মানে শিক্ষা ব্যবস্থা কতটা খারাপ ছিল। সারা বছর কোনো পড়াশোনা করেনি, বাংলা টেনে পড়তে পারে না, ইংরেজি রিডিং পারে না, তারপর ওইসব স্টুডেন্টগুলোকে আমাকে পড়াতে হচ্ছে। তো যে স্টুডেন্টটা রিডিং পারে না, ওই স্টুডেন্টটাকে আমাকে রিডিং আগে শেখাতে হবে, তারপর তাকে পড়ানো হবে। এই কৌশলে আমি এগিয়ে যাচ্ছিলাম। এর মধ্যেই চলে আসছে বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষা আসার পরেই তো আবার সিলেবাস নতুন করে চেঞ্জ। আমি আবার ওদেরকে শুরু করলাম, পড়াচ্ছি, এখন পরীক্ষা চলছে। তো স্টুডেন্ট আজকে মানে পরীক্ষা দিতে গিয়েছে, পরীক্ষা দিতে গিয়ে সে নাকি নকল করেছে, নকল করে তার খাতা শিক্ষক ধরে নিয়ে গেছে। প্রশ্ন আমার সেখানেও নেই। আমার প্রশ্ন হলো, স্টুডেন্ট যদি রেজাল্ট খারাপ করে তাহলে প্রাইভেট টিচারের দোষ কেন হবে, স্কুলের টিচারের দোষ কেন হচ্ছে না? অথচ প্রাইভেট টিচার দিনে হয়তো সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা পড়াবে, অথচ এই প্রাইভেট টিচারের দোষ হয়। আর স্কুলে 5 ঘন্টার মতো সময় ব্যয় করে ওই শিক্ষকের কোনো দোষ নেই। আমাদের সমাজ এতটা ভয়ঙ্কর এক নীতিতে চলে। আমার যে স্টুডেন্ট, তাকে আমি জিজ্ঞেস করলাম, ও কিন্তু প্রাইভেট পড়ে, তাকে জিজ্ঞেস করলাম যে তুমি যে কোচিং করো ওই স্যার তোমাকে কী পড়ায়? তো সে আমাকে বলে, ভাইয়া বলে অনেকে, স্যার বলে অনেকে, বলে যে ওইখানে আমি যাই শুধু পাস করার জন্য, আমি যাতে আমাকে ফেল না করায়। খেয়াল করুন যে স্কুলের শিক্ষকের কাছে সে প্রাইভেট পড়ে, স্কুলে 5 ঘন্টা পড়ানো হয়, সেই সাথে সে আবার প্রাইভেটও পড়ে। ইংরেজি শিক্ষকের কাছে ইংরেজি, গণিতের শিক্ষকের কাছে গণিত, বিজ্ঞান যদি থাকে যাদের, ওরা বিজ্ঞান পড়ে, সায়েন্সের সাবজেক্ট, কমার্সের সাবজেক্ট, এগুলো ওরা পড়ে। ওইসব শিক্ষকদের কোনো দোষ হয় না। দোষ হচ্ছে কার? এই যে আমার মতন অভাগা যারা টিউশনি করে চলে, তাদের দোষ হচ্ছে যে স্টুডেন্ট খারাপ রেজাল্ট করছে, আপনি কি পড়াইছেন। অথচ স্কুলের যে শিক্ষক, আপনারা যারা গার্ডিয়ান আছেন, আপনারা কি কখনো গিয়ে ধরেছেন যে আমার স্টুডেন্ট, আমার সন্তান কেন ভালো রেজাল্ট করছে না? আপনারা কি পড়াশোনা করাচ্ছেন এতদিন? আপনাদের কি মানে দায়বদ্ধতা শুধু প্রাইভেট টিচারের, স্কুলের টিচারের নয়। স্কুলের টিচার স্কুলে পড়াচ্ছে 5 ঘন্টা, সাথে যে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, ওই সাবজেক্টে সে আবার
কোচিং করাচ্ছে, তারপর স্টুডেন্ট ফেল করছে, তারপরে দোষ চাপাচ্ছে প্রাইভেট টিউটরের কাছে, যাকে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা দিচ্ছে। আমি গ্রামের কথা বলছি। 1000 টাকা দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াচ্ছে, ওই শিক্ষকের উপরেই দায়ভার চাপাচ্ছে। কে চাপাচ্ছে? এই মানুষগুলো। অথচ আপনি স্কুলের টিচাররা কি পড়াচ্ছে সেটার দায়ভার তারা, ওদেরকে দোষারোপ করা হচ্ছে না, ওদেরকে গিয়ে প্রেশার ক্রিয়েট করছে না, ওদেরকে প্রশ্ন করা হচ্ছে না যে আমার সন্তান কেন ভালো রেজাল্ট করলো না, আপনারা স্কুলে কি করেন, আমার স্কুলে পড়াশোনা কেমন করান, স্টুডেন্টটা এত দুর্বল কেন, আপনাকে তো 5 ঘন্টা স্কুলে পড়ান, সেই সাথে আবার প্রাইভেট পড়ান, কত কিছু করান, তারপরে স্টুডেন্ট আমার সন্তান এত খারাপ রেজাল্ট কেন করলো। এই প্রশ্নটা স্কুলের শিক্ষককে করা হয় না, এই প্রশ্নটা করা হয় যে প্রাইভেট টিউটরকে, যে মাসে 500 থেকে 700 টাকা দেয়া হয় এবং যে 1.5 থেকে 2 ঘন্টা পড়ায় তাকে। তো এখন আমার প্রশ্ন হলো যে আমরা যারা অভিভাবক, আমাদের কি দায়বদ্ধতা নেই? আমার সন্তান কোন স্কুলে পড়াশোনা করছে, ওই স্কুলের শিক্ষকরা কিভাবে পাঠদান করছেন, উনি পাঠদান করার পর আগে, মানে স্কুলের ক্লাস শুরু হওয়ার আগে এবং স্কুলের ছুটি হওয়ার পরে তারা কি শুরু করে? প্রাইভেট পড়ায়। এই যে প্রাইভেটগুলো পড়াচ্ছে, তারপরেও তার রেজাল্ট ভালো হচ্ছে না, কিন্তু এতে ওই শিক্ষকদের উপরে কোনো দোষ যাবে না, কোনো প্রেশার যাবে না। প্রেশার যাচ্ছে 700-800 টাকা দেয়া শিক্ষকের উপরে, যারকে মানে আপনি কি পড়াইছেন, আমার ছেলে পাশ করে নাই, ফেল করছে, খারাপ করছে, এই সেই। আরে বাবা, আমি 700 টাকা, ঠিক আছে, এখানে আমার দায়ভার আছে, আমি তো পড়াই 6 থেকে 7টা সাবজেক্ট, আরও বেশি সাবজেক্ট, আপনি আমাকে দেন 700 টাকা, আমি 1.5 থেকে 2 ঘন্টা পড়াই প্রতিদিন, সপ্তাহে 5 দিন 6 দিন। আর আপনার স্কুলের টিচার তো পড়ায় কয়দিন? আপনার স্কুলের টিচার পড়ায় 5 ঘন্টা, আবার স্কুলের ছুটির আগে পড়ায়, স্কুল ছুটির পরে পড়ায়। তো তাকে কি আপনি কখনো প্রশ্ন করেছেন যে স্টুডেন্টটা কেন খারাপ রেজাল্ট করছে, আপনারা কি পড়ান স্কুলে? প্রশ্ন তোলেননি। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আর যারা আমার মতো বেকার আছেন, আপনারা অবশ্যই এই প্রশ্নটা তুলবেন যে স্কুলের শিক্ষকরা কি করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।